আগামী ১.৫ বছরের মধ্যে ভঙ্গুর দেশকে পুনর্গঠনের প্রতিশ্রুতি দিলেন নবনিযুক্ত ৫ মন্ত্রী প্রতিমন্ত্রী। দুপুরে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর গণমাধ্যমে এই কথা জানান তারা। শ্রদ্ধা জানিয়ে নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, কোনো শর্ত নয়, বরং দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েই প্রধানমন্ত্রী ভারত সফরে যাবেন। একই সাথে জানান, জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে সরকার কোনো দেশের সাথেই সম্পর্ক গড়বে না। সাভার থেকে ফিরে জিয়া দম্পতির সমাধিতেও শ্রদ্ধা জানান তারা। ফরহাদ ইবনে মালিকের প্রতিবেদন। দায়িত্ব নেবার পর প্রথম কার্যদিবসেই মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যান নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, দেশের মানুষের স্বার্থকে প্রাধান্য দিয়েই প্রধানমন্ত্রীর সফর নিয়ে ভারতের সাথে আলোচনা চলছে। শুধু ভারত না, কোনো দেশের সাথে ন্যাশনাল ইন্টারেস্ট কম্প্রোমাইজ করে তো আমরা কিছু করতে পারি না। ওয়েন আওয়ার ন্যাশনাল ইন্টারেস্টের ভিত্তিতে এটা আমরা কনসেনসাস আমরা আসবো। উই ক্যান ভিজিট ভারত, যদি কালকের ভিতরে আমরা একটা পারি, উই ক্যান ডু ইট নেক্সট উইক, উই ক্যান ভিজিট নেক্সট উইক অর দ্য উইক আফটার। এখানে কোনো রাশ নাই, এখানে আলাপ আলোচনার বিষয় আছে, এখানে গ্রাউন্ড ওয়ার্ক করার বিষয় আছে। এটা প্রাইম মিনিস্টার টু প্রাইম মিনিস্টার ভিজিট তো আর হইতে পারে না যে আসিয়া আমি এটা তো ইটস নট আ গেম প্লে। পরে নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীরা আসেন জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে তারা দেশের ভঙ্গুর অবস্থা ১ থেকে ১.৫ বছরের মধ্যেই বদলে দেবার প্রত্যয় ব্যক্ত করেন। এই দেশটি ভঙ্গুর অবস্থায় ছিল, সেই ভঙ্গুর দেশটাকে তিনি পুনর্গঠন করার জন্য আমাদের ৬ মাস সময় দিয়েছিলেন, আমাদের নির্ধারণ করে, যাতে করে আমরা প্ল্যানিংটা করি এবং আমরা এরপরে এক্সিকিউশনে ইনশাআল্লাহ লেগে যাব। আশা করি ১-১.৫ বছরের মধ্যেই আপনারা বাংলাদেশের ভিন্ন চিত্র দেখতে পারবেন। বিএনপি এমন একটি রাজনৈতিক দল যারা মানুষের অধিকারে বিশ্বাস করে, যারা গণতন্ত্রে বিশ্বাস করে, এবং এই দলটি কিন্তু বিগত ১৭ বছর রাজপথে মানুষের পাশে থেকে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে। আমরা যারা নতুন মন্ত্রিসভায় যোগ হয়েছি, আমরা জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে, এই দেশে গঠনের মাধ্যমে, এই উপকারী জ্ঞানগুলোকে আমরা বাস্তবায়নের মাধ্যমে তাদের কবরে যা পৌঁছাবো ইনশাআল্লাহ। সরকারের ভিশন বাস্তবায়নে দেশের মানুষের সহযোগিতাও চান তারা। ফরহাদ ইবনে মালিক, ৭১, ঢাকা। দেশের স্বার্থ ও স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে সরকার এবং বিরোধী দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। আর প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি বলেছেন, দেশের জনগণের কাছে তাদের মালিকানা দিতে যে রাজনৈতিক সংস্কৃতি দরকার তা শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গণ অভ্যুত্থান পরবর্তী রাজনীতি নিয়ে আলোচনায় তারা এসব কথা বলেন। মহিবুন খান অপুর প্রতিবেদনে বিস্তারিত। আরেকটা কাজে আমরা তার কাছে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি কোন পথে, এ নিয়ে বিকেলে রাজধানীর বিআইএসএস মিলনায়তনে এই গোলটেবিল আলোচনা। এতে যোগ দিয়ে এনসিপি ও জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অভিযোগ করেন, সরকার সবখানে দলীয়করণ করছে। 10% পুলিশ প্রশাসনকে সরকারের বদলে রাষ্ট্রের বাহিনী করে তুলুন, রাষ্ট্রের চাকর করে তুলুন। সরকারকে তো সার্ভ করলো গত ৫০ বছরের উপরের সময়। আমি মনে করি বাংলাদেশের জাতীয়তাবাদকে যারা ধারণ করে না, বাংলাদেশের ইতিহাসকে যারা ধারণ করে না, তারা তো কখনো সবার আগে বাংলাদেশ হতে পারে না। দলীয়করণের বিষয়টা, এই যে গত কয়েকদিন আগেও রিপোর্ট এসেছে, 11টা প্রতিষ্ঠানে নজিরবিহীনভাবে দলীয় ব্যক্তিদেরকে, দলীয় নেতাদেরকে পদ দেওয়া হয়েছে। আমরা যদি সতর্ক না হই, আবার সেই দলীয়করণ ফিরে আসে, তাহলে কিন্তু আমাদের ২৪-এর এই আত্মাহুতি, যে হাজার হাজার তরুণ আত্মাহুতি দিয়েছে, এটাকে কিন্তু অবমাননা করা হবে। মেরুদণ্ডটা ভেঙে ফেলার জন্য অত্যন্ত সুপরিকল্পিতভাবে, সিস্টেমেটিক্যালি, ডেলিবারেটলি সকল ইনস্টিটিউশনটাকে ধ্বংস করা হয়েছিল। সেই মেরুদণ্ডটাকে সোজা করে দাঁড় করানোর একটি কালচার বর্তমান সরকার শুরু করছে। যে কোনো ভাবে সরকারকে ব্যর্থ করে দিতে হবে। তো বিএনপি সরকার এখন যদি ব্যর্থ হয়ে যায়, তাহলে আপনি কারা আসবে? আপনারা কি এরপরে ব্যর্থ হলে আপনারা কি ৩ মাস পরে সরকার গঠন করবেন, নাকি অন্য কাউকে ডেকে আনবার জন্য পরোক্ষভাবে জমিনটাকে আপনারা তৈরি করে দিচ্ছেন? এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রেস সচিব বলেন, দেশের স্বার্থে বিরোধী দল সহ সবাইকে এক থাকতে হবে। আমরা সেই সংসদই চাই, সেই রাষ্ট্রীয় কাঠামোই চাই,
যেখানে সরকারি দল এবং বিরোধী দল পরস্পরকে দেশের স্বার্থে সহযোগিতা করবে। এমন একটা রাজনীতি সংস্কৃতি যদি কেউ ভালো করে তাহলে অবশ্যই অন্যরা অনুপ্রেরণা যোগাবে, সহযোগিতা করবে। আবার যদি কোথাও কোনো ভুল ভ্রান্তি থাকে সেটার জন্য যৌক্তিক সমালোচনা করবে। যদি বাংলাদেশে রাজনৈতিক সংস্কৃতির একটা পরিবর্তন চলছে, সেটি আপনারা পার্লামেন্টে লক্ষ্য করেছেন, সেটি আপনারা যিনি দেশ পরিচালনা করছেন সরকার প্রধান আছেন তার কথাবার্তা বক্তব্য বিবৃতিতে আপনারা দেখেছেন, যেখানে সংসদে আগে দাঁড়ালেই খিস্তি খেয়ে হতো, গালাগালি হতো, এখন সেগুলো হচ্ছে না। গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমের ভূমিকা থাকলেও এটি এখন ব্যবসায়িক স্বার্থে ব্যবহৃত হচ্ছে বলেও জানান সিনিয়র সাংবাদিকরা। গণমাধ্যমের যে ইকোসিস্টেম, গণমাধ্যমের যে বর্তমান বাস্তবতা, সেখানে এই জমিনটা খুবই কলুষিত। এখানে কালো টাকার দৌরাত্ম্য মারাত্মক। মোহাইমিনুল খান অপু, ৭১, ঢাকা। জ্বালানি সংকট নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করলেও তার স্থায়ী সমাধানে আরও সময় লাগবে বলে জানালেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার ঢাকা চেম্বারের অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। গেল 6 মাসে জ্বালানি আমদানিতে বাড়তি $500 কোটি ব্যয় হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, খারাপ সময়েই বারবার ক্ষমতায় এসেছে বিএনপি। এ সময় ব্যবসার ক্ষেত্রে নানা সংকটের কথা তুলে ধরেন ব্যবসায়ীরা। আর অর্থনীতিবিদরা বলেন, অভ্যন্তরীণ সম্পদ না বাড়ালে বিপজ্জনক ঋণ ঝুঁকিতে পড়বে বাংলাদেশ। আরও জানাচ্ছেন মইনুল হাসান। জ্বালানি সংকটে 1 মাসের বেশি সময় ধরে ভুগছেন শিল্প কারখানা থেকে শুরু করে প্রায় সব শ্রেণীর গ্রাহক। কিন্তু দীর্ঘস্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ নিতে পারেনি সরকার। ফলে অনিশ্চয়তায় পড়েছে আগামী দিনের বিনিয়োগ কিংবা ব্যবসা বাণিজ্য। ঢাকা চেম্বারের এই আয়োজনে নানামুখী সমস্যার কথা তুলে ধরেন ব্যবসায়ীরা। বলেন, জ্বালানি অনিশ্চয়তায় থমকে আছে বিনিয়োগ, বন্ধ হয়েছে অনেক কারখানা। Uncertainty and disruptions in energy supply, এটা একটা বিরাট প্রবলেম হয়ে দাঁড়িয়েছে ফর ইন্ডাস্ট্রিজ অ্যাক্রস, যেখানে আমরা দেখছি যে আমাদের প্রোডাকশন কস্ট অন এ ডেইলি বেসিস বেড়ে যাচ্ছে। রেভিনিউ কালেকশনটাকে বাড়ানোর থেকে রেভিনিউ বেসটাকে আমাদের বাড়াতে হবে। তো এই বেসটা বাড়ানোর উপায় হচ্ছে আজকের যুগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা ছাড়া উপায় নেই। Taken up a very important position at a very wrong time, but there is no choice. It has to be addressed and it has to be looked into. এই সময় রাজস্ব খাতে দুর্নীতির চিত্র তুলে ধরে অর্থনীতিবিদরা বলেন, জনগণের দেয়া টাকার পুরোটা পাচ্ছে না সরকার। চলতি অর্থ বছরের রেকর্ড এডিপি বাস্তবায়নে বৈপ্লবিক পরিবর্তন দরকার বলেও মত দেন অর্থনীতিবিদরা। শঙ্কার কথা জানান দেশি বিদেশি ঋণের বিষয়েও। ডোমেস্টিক রিসোর্স মোবিলাইজেশন হলো আমাদের আদি পাপ, আমাদের মনে রাখতে হবে। ওই জায়গাটাতে হাত দিতে না পারলে আমরা কিন্তু একটা বিপজ্জনক এবং বাধ্যতামূলক একটা ঋণ ঝুঁকিতে পড়ে যাচ্ছি। 2000 সাল থেকে আমি শুনে আসছি ডাইভার্সিফাই করবো, এভরিবডি সেজ দ্যাট, বাট the policy is just in the opposite direction, except for this ready-made garment sector. Hyrani tax is something that we have to now, আমি নিজে থেকে একটা হয়রানি ইন্ডেক্স তৈরি করার চেষ্টা করছি। It's not a casual anecdotal thing. It's a structural issue. সেমিনারে আবারও জ্বালানি সমস্যার বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, গেল 6 মাসে এর পেছনে বাড়তি ব্যয় হয়েছে $500 কোটি। সমস্যার দীর্ঘস্থায়ী সমাধানেও সচেষ্ট সরকার। জানান, এই সংকট সরকারের নিয়ন্ত্রণের বাইরে, তাই উন্নতির ক্ষেত্রেও সময় লাগবে। বিদ্যুৎ গ্যাস সমাধানের জন্য একটা সময়ের দরকার। আমরা যদি সব রিসোর্সও মোবিলাইজ করি, সরকারের সব ধরনের চেষ্টাও করি, আমরা এই সময়টাকে আমাদের নিয়ন্ত্রণে নাই, এটা আমাদের বাইরে। কিন্তু আমরা যেটা করতে চেষ্টা করছি যে স্টপ গ্যাপ মেজার হিসাবে আমরা কি করতে পারি, শর্ট টার্মে কি করতে পারি, লং টার্মে, মিড টার্মে, লং টার্ম কি করতে পারি। এ সময় 1 সেপ্টেম্বর থেকে 60,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ কার্যকরের কথাও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। রিয়েল ব্যালেন্স শিট তো আমাকে যেতে হবে, আমি ব্যালেন্স শিটটা ক্লিন করতে হবে। সো দিস প্যাকেজ 1 তারিখ থেকে ইট উইল বি রোলড আউট। এই প্যাকেজের মধ্যে যারা এলিজিবল তারা যদি বাধাগ্রস্ত হয়, প্লিজ লেট আস নো। মইনুল হাসান, ৭১, ঢাকা। চাঁদাবাজ ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে ব্যর্থ হলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সন্ত্রাসীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। বিস্তারিত সাজিদ সরকারের প্রতিবেদনে।
ঘটনাটি 17 আগস্ট রাত 10:30টার দিকে। রোগী দেখে বাসায় ফিরছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক কান গলা বিভাগের অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আসাদুর রহমান। এ সময় শান্তিনগর এলাকায় তার উপর ন্যাক্কারজনক হামলা চালায় সন্ত্রাসীরা। এই ঘটনায় দোষীদের গ্রেপ্তারে দেশজুড়ে সাঁড়াশি অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। এ পর্যন্ত 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সন্ত্রাসীদের হামলায় আহতদের দেখতে বিকেলে ঢাকা মেডিকেলে যান তিনি। সংঘবদ্ধ চক্রের 7 জনের মধ্যে 4 জনকে সাকসেসফুলি গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে আমাদের পুলিশ বাহিনী এবং ডিবি। তারা একজন লক্ষ্মীপুর থেকে গ্রেপ্তার করেছে, 2 জন, একজন যাত্রাবাড়ি ধনিয়া এলাকায় আর একজন সাতারকোল, আর একজন ঘটনাস্থলে ওই দিনই গ্রেপ্তারকৃত হয়। আমি পুলিশের প্রশংসা করি, কিন্তু পুলিশের আরও কাজ করা বাকি আছে। চাঁদাবাজ সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে না পারলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন মন্ত্রী। ডিএমপি সহ অন্যান্য মেট্রো এলাকায় যারা এরকম চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, তাদেরকে অতি শীঘ্র, আমি টাইম লিমিট দিচ্ছি না, অতি শীঘ্র যদি তাদেরকে আমরা হেফাজতে না নিতে পারি, আইনের আওতায় না আনতে পারি, তাহলে যারা যারা ব্যর্থ হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দেশের সব নাগরিক যেন নিরাপদে থাকে, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক মাঠে থাকবে বলেও জানান সালাউদ্দিন আহমদ। যা ব্যবস্থা নেওয়া দরকার সেটা নিয়েছে। সাজিদ সরকার, 71, ঢাকা। কলকাতায় আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত 7 জনের মধ্যে 6 বাংলাদেশের মরদেহ দেশে পৌঁছেছে। ভোমরা ও বেনাপোল স্থলবন্দর দিয়ে তাদের মরদেহ দেশে আনা হয়। নিহতদের স্বজনরা এই সময় উপস্থিত ছিলেন। এর মধ্যে সাংবাদিক দেবাশিস দত্ত, তার স্ত্রী আফসানা শারমিন ও 3 বছর বয়সী সন্তান স্বর্ণশীষ দত্ত ও শ্বশুর আকরাম আলীকে আনা হয়েছে তাদের নিজ এলাকা কুষ্টিয়ায়। অন্যদিকে সাতক্ষীরার বাসিন্দা SM আলিমুজ্জামান সাজুর দাফন এরই মধ্যে সম্পন্ন হয়েছে। আর আহমেদ বাবুর মরদেহ আনা হচ্ছে সাভারে। এছাড়া আরেক বাংলাদেশি রেবতী সরকারের শেষকৃত্য তার পরিবারের ইচ্ছায় শুক্রবার রাতেই সম্পন্ন হয়েছে কলকাতায়। গেল 19 আগস্ট কলকাতার নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে 7 বাংলাদেশি সহ 9 জনের মৃত্যু হয়। এই অসহায় পরিবারগুলোর পিছনে যাতে সবসময় দাঁড়ানো হয়, আমাদের বাংলাদেশ গভর্নমেন্টেরও যেমন উচিত যে এদের পাশে দাঁড়ানো, এবং কলকাতা গভর্নমেন্টেরও উচিত যে এই অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানো। তার রেখে যাওয়া সন্তান এবং তার বাবা মার পাশে যেন সরকার একটু সুদৃষ্টি দেয়। দেবাশিসের বিকল্প ছিল না কুষ্টিয়ার জেলাতে। আমি সেই সহকর্মীকে হারিয়েছি। আমার মনে হয় না যে এই ধরনের সাংবাদিক কুষ্টিয়াতে নতুন করে তৈরি করতে হলে অনেক সময় লাগবে। যারা মারা গেছেন তাদের ভিতরে একজনের লাশ জনাব SM আলিমুজ্জামান, না ওনার নাম, ওনার লাশ আমরা দুপুর 12টার দিকে ইন্ডিয়ার BSF এবং ইমিগ্রেশন কর্তৃপক্ষের তরফ থেকে তার লাশ আমাদের কাছে বোঝাই দেয়। আমরা বাংলাদেশ ইমিগ্রেশন, বোমরা পুলিশ, বোমরা ইমিগ্রেশন চেকপোস্ট এবং বাংলাদেশ BGB বোমরা চেকপোস্টের যিনি দায়িত্বপ্রাপ্ত অফিসার ছিলেন, আমরা লাশটা 12টার দিকে গ্রহণ করে যিনি মারা গেছেন ওনার ভাই জনাব SM নুরুন নবী, ওনার কাছে ওনার ভাইয়ের লাশটা আমরা বুঝিয়ে দিই। এদিকে কলকাতায় অগ্নি নিরাপত্তায় গাফিলতি পেলেই সরাসরি সিল গালার নির্দেশ দিয়েছেন পশ্চিমবঙ্গের নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। শনিবার মার্কেট স্ট্রিটে হোটেল গেস্ট হাউস পরিদর্শনে গিয়ে একথা বলেন তিনি। পার্ক স্ট্রিট ও আশেপাশের হোটেল গেস্ট হাউসে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা তদারকিতে অভিযানে নেমেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। মির্জা গালিব স্ট্রিটে হোটেল শিখা ইনের মালিক বীরেশ্বর মিত্রকে শনিবার গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার মধ্যরাতে এই হোটেলে অগ্নিকাণ্ডের পর ঝাড়খণ্ডে পালান তিনি। হোটেল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন চিকিৎসা ও ব্যবসায়িক কাজে কলকাতায় যাওয়া অনেক বাংলাদেশি। আগেভাগে অনলাইনে কম খরচে ফ্রি স্কুল স্ট্রিট, নিউ মার্কেট সহ মধ্য এলাকায় বিভিন্ন হোটেল রুম ঠিক করার পরও থাকার সুযোগ পাচ্ছেন না অনেকে। প্রত্যেকটা জায়গাতে ইন্সপেক্টর সাহেব যারা এসেছেন কেএমসি থেকে, ফায়ার ব্রিগেড থেকে দেখে নেবেন কারেন্ট যেন কেটে দেওয়া হয়। কারেন্ট কেটে দেবেন। কারেন্ট চলাকালীন তো আমি সিল করতে পারবো না, কারেন্ট তো কাটতেই হবে, কারণ কারেন্ট না কাটলে কোনো সময় এসি তো যদি শর্ট সার্কিট হয়ে গেল। প্রত্যেকটা বিল্ডিং সিল করার আগে কারেন্ট কেটে দিন। শুভেচ্ছাদূত হলেন 21 পদকপ্রাপ্ত সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা। আবাসন প্রতিষ্ঠান নতুন ধারা গ্রুপের আবাসন শিল্পের সংকট ও উত্তরণ শীর্ষক মতবিনিময় সভায় এই ঘোষণা দেওয়া হয়।
সভায় পরিকল্পিত নগরায়ন, নিরাপদ ও মানসম্মত আবাসন, ভূমি ব্যবস্থাপনা ও মানুষের ক্রয় ক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আবাসন নিশ্চিতের উপায় নিয়ে আলোচনা করা হয়। সভাপতিত্ব করেন নতুন ধারা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর সাদি উজ্জামান। তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিকল্পিত ও পরিবেশ বান্ধব আবাসন গড়তে কাজ করে যাচ্ছে নতুন ধারা গ্রুপ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন গ্রুপের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস উপদেষ্টা সালাম মাহমুদ ও হাফিজ রহমান। বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার মান নিশ্চিত করতে অ্যাক্রেডিটেশন কমিটি গঠনের তাগিদ দিয়েছেন শিক্ষামন্ত্রী। ইউজিসি আয়োজিত জাতীয় নীতি নির্ধারণী সংলাপের সমাপনীতে তিনি অভিযোগ করেন, অতীতে বিদেশ ভ্রমণ, ভুয়া গবেষণা ও উপবৃত্তির নামে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। মান ধরে রাখতে না পারা বিশ্ববিদ্যালয়গুলোকে নজরদারিতে রাখার নির্দেশও দেন মন্ত্রী। বিস্তারিত জুলিয়া তানহার প্রতিবেদনে। উপাচার্যদের সঙ্গে দুদিনের এই জাতীয় নীতি নির্ধারণী সংলাপের আয়োজন করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি। সাভারের ব্র্যাক সিডিএম সেন্টারে শনিবার সংলাপের শেষ দিনে অংশ নেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার মান নিশ্চিতে অ্যাক্রিডিটেশন কমিটি গঠনের ওপর জোর দেন তিনি। নির্দেশ দেন নতুন করে আর বিশ্ববিদ্যালয় অনুমোদন না দেয়ার। মান ধরে রাখতে না পারা বিশ্ববিদ্যালয়গুলোকে তদারকি করতে বলেছেন ইউজিসিকে। সার্টেন ইউনিভার্সিটি হচ্ছেই টিল টুডে আমরা একটি প্রাইভেট ইউনিভার্সিটিকে পারমিশন দেইনি, কিন্তু অনেক প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছেন যেগুলি ইজ নট আপ টু দ্য মার্ক। এগুলি আইডেন্টিফাই করা দরকার আমাদেরকে। হুইল ডু ইট? ইউজিসি। গবেষণায় বাজেট বাড়ানোর কথা জানিয়ে মন্ত্রী বলেন, গবেষণার জন্য পর্যাপ্ত তহবিল নেই। অতীতে বিদেশ ভ্রমণ, ভুয়া গবেষণা ও উপবৃত্তির নামে আত্মসাৎ করা হয়েছে হাজার হাজার কোটি টাকা। আমাদের রিসার্চ ব্যাংক নেই। আমাদের ব্যাংক বেসে একটা ফান্ড দেওয়া ছিল, রিসার্চের জন্য দেওয়া হতো। আমি যখন আমার সচিব সাহেবকে বললাম, একটু ইনকোয়ারি করে দেখেন তো কারা ফান্ড নিয়েছে, বলেন তো তাদেরকে রিসার্চ ডকুমেন্ট দিতে, দেখা গেল ইটস কমপ্লিটলি ফলস। কেবল দেওয়াই হতো, কি রিসার্চ করলো সেটার খবরও না হতো না। দ্য প্রিভিয়াস গভর্নমেন্টের স্টুডেন্টদেরকে লোন দেওয়ার হেল্প করার একটা বিরাট অঙ্কের বাজেট ছিল। যেই নিয়ে আমি খোঁজ নিতে গেলাম, গিয়ে দেখলাম যাদেরকে টাকা দেওয়া হয়েছে সেই ট্রাঙ্ক ওই রাত্রে চুরি হয়ে চলে গেছে। এ সময় ইউজিসি চেয়ারম্যান জানান, আগামী 2 থেকে 3 বছরের মধ্যে দেশের বিশ্ববিদ্যালয়গুলো ডিজিটাল রূপান্তরের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে। জুলিয়া তানহা, 71, ঢাকা। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71 সাথে থাকুন।